দেখো, আমরা যে ট্রানজাকশনটা দিয়েছি একটা সেট অফ ট্রানজাকশন আমরা দিয়েছি, যেখানে নিয়ার অ্যাবাউট 3, 3, 6, 9, 10 ট্রানজাকশনস আছে অন আ সার্টেন মান্থ। সেই 10 ট্রানজাকশনের ওপর বেস করে আমরা প্রথম জার্নাল করব। জার্নাল করার পরে আমরা লেজার করব। লেজার করার পরে যদি দেখি সবাই বুঝতে পারছে, তাহলে ট্রায়াল ব্যালেন্স পোস্টিং শেখাবো। আমাদের প্রথম ট্রানজাকশন ছিল পারচেজ গুডস ইন ক্যাশ। পারচেজ গুডস ইন ক্যাশ আমি একদম ইন ডেপথ অ্যানালিসিস করেই বোঝাবো। পারচেজ গুডস, তাহলে এখানে একটা পার্টি হচ্ছে পারচেজ, আরেকটা পার্টি হচ্ছে ক্যাশ। ক্যাশ আমার রিয়াল অ্যাকাউন্ট, চলে গেলে ক্রেডিট হয়। পারচেজ আমার নমিনাল অ্যাকাউন্ট, এটা একটা এক্সপেন্স, এটা ডেবিট হয়। তাই জার্নাল হবে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তাহলে আমার প্রথম জার্নাল আমি লিখব পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। আগে বুঝে নাও, পুরো জিনিসটা আগে বুঝে নাও, আগে কারোর লেখার দরকার নেই। পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, কেউ লিখবে না, ভালো করে আগে বোঝো, পরে রেকর্ডিং দেখেও লিখতে পারবে। কেউ বোর্ড ছাড়া কোনো দিকে তাকাবে না। আমার অ্যামাউন্ট হচ্ছে 5000 রুপিস। এই সেশনটাতে জার্নাল ক্লিয়ার হবে, লেজার ক্লিয়ার হবে, ট্রায়াল ব্যালেন্সও শিখতে পারবে। সেকেন্ড, পারচেজ গুডস অন ক্রেডিট ফ্রম এ মিত্র। এ মিত্র থেকে ধারে মাল কিনেছি, তাহলে টাকা আমি পে করিনি। টাকা আমি পে করিনি, তাহলে এখানে একটা পার্টি পারচেজ, আরেকটা পার্টি এ মিত্র। কারণ আগের বার ছিল ক্যাশ, এবার আর ক্যাশ নেই, কারণ ক্যাশ আমি দিইনি। তাহলে অ্যাজ ইউজুয়াল পারচেজ হচ্ছে আমার নমিনাল অ্যাকাউন্ট, এক্সপেন্স, তাহলে ডেবিট হবে। এ মিত্র পার্সোনাল অ্যাকাউন্ট। এ মিত্র থেকে আমি ধারে মাল কিনেছি, তাহলে সে আমাকে সুবিধা দিয়েছে, তাহলে সে ক্রেডিট হবে। তাহলে জার্নাল এন্ট্রি হবে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু এ মিত্র। পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু এ মিত্র। কত টাকা? 7000। নেক্সট, সোল্ড গুডস। সোল্ড গুডস টু এস সেনগুপ্তা। এস সেনগুপ্তাকে গুডস সেল করেছি। সোল গুডস টু এ সেনগুপ্তা। এস সেনগুপ্তাকে গুডস সোল্ড করেছি, ধারে বিক্রি করেছি। কি করে বুঝছি ধারে? এখানে তো কোথাও ক্রেডিট শব্দ লেখা নেই, আবার এখানে কোথাও ক্যাশও লেখা নেই। যদি আমাদের কাছে এমন কোনো ট্রানজাকশন আসে যে ট্রানজাকশনে ক্যাশ শব্দটা লেখা থাকবে না এবং সাথে সাথে কোনো একজন লোকের নাম লেখা থাকবে, আইদার ডেটার অর ক্রেডিটার। যদি ট্রানজাকশনটা সেল রিলেটেড হয় তাহলে সে আমার ডেটার, যদি ট্রানজাকশনটা পারচেজ রিলেটেড হয় সে আমার ক্রেডিটার। ক্যাশ শব্দটা যদি লেখা না থাকে তাহলে আমি ধরে নেব সেটা হয়েছে ক্রেডিট ট্রানজাকশন। এবার আমার ডেটার বা ক্রেডিটারের নাম লেখা আছে, কিন্তু তার সাথে সাথে ক্যাশ শব্দটাও লেখা আছে। সাপোজ সোল্ড গুডস টু এস সেনগুপ্তা অন ক্যাশ, that means it is a cash transaction. Here only mention sold goods
to S Sengupta. That means this is a credit sale. So here both party, two party, one is sell, another one is S Sengupta. সেল হচ্ছে একটা নমিনাল অ্যাকাউন্ট, সেল মানে ইনকাম, নমিনাল অ্যাকাউন্টে ইনকাম হলে ক্রেডিট হয়, তাহলে এস সেনগুপ্তা অটোমেটিক্যালি ডেবিট হয়ে যাবে। তাহলে আমার জার্নাল হবে এস সেনগুপ্তা অ্যাকাউন্ট ডেবিট, এস সেনগুপ্তা অ্যাকাউন্ট ডেবিট টু সেল অ্যাকাউন্ট। কেউ এখন লিখবে না, সবাই বোর্ডের দিকে তাকিয়ে ভালো করে আগে বোঝো, লেখার অনেক সময় আছে। এস সেনগুপ্তা অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট 8,000 rupees. নেক্সট, ক্যাশ পেইড টু এ মিত্রা, এ মিত্রাকে ক্যাশ দিয়েছি। একটু আগেই দেখো এ মিত্রার থেকে মাল কিনেছিলাম, তখন তাকে টাকা দিয়ে দিই, এখন টাকা দিচ্ছি। তাহলে এখানে দুটো পার্টি, একটা এ মিত্র আর একটা ক্যাশ, একটা এ মিত্র আর একটা ক্যাশ। এ মিত্র টাকা পেত তাই সে ক্রেডিট ছিল, আজকে এ মিত্রকে টাকা দেব, তাহলে এই ফিগারটাকে কমাতে হবে। এই ফিগারটাকে কি করে কমাতে পারবো? অ্যাকাউন্টসে কাটা যায় না, মুছে দেওয়া যায় না, ছিঁড়ে ফেলে দেওয়া যায় না, রিভার্স এন্ট্রি করে ফিগারকে ক্যান্সেল আউট করতে হয়। টু এ মিত্রা 7,000, তাহলে এ মিত্রাকে আমাকে 7,000 টাকা দিতে হতো, আজকে আমি এ মিত্রাকে পে করছি 2,000, ক্যাশ পেইড টু এ মিত্রা 2,000। তার মানে এ মিত্রা 2,000 অ্যামাউন্ট কমে যাবে, এ মিত্রা 2,000 অ্যামাউন্ট কমে যাবে। তাহলে এ মিত্রাকে কমাতে গেলে এ মিত্রা অ্যাকাউন্ট ডেবিট, আমার কাছ থেকে ক্যাশ বেরিয়ে যাচ্ছে, ক্যাশ হলো রিয়াল অ্যাকাউন্ট, রিয়াল অ্যাকাউন্ট যদি চলে যায়, হোয়াট গোজ আউট, দ্যাট মিন্স ক্রেডিট। সো জার্নাল ইজ এ মিত্র অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, এ মিত্র অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 2,000। নেক্সট, গুডস রিটার্ন টু এ মিত্রা, এ মিত্রকে গুডস রিটার্ন করে দিয়েছি যে কোনো কারণে, এ মিত্র থেকে গুডস কিনেছিলাম, এ মিত্রকে গুডস রিটার্ন করে দিয়েছি। যদি এ মিত্রকে গুডস রিটার্ন করে দিয়ে থাকি তাহলে সেটা পারচেজ রিটার্ন। কেন সেটা পারচেজ রিটার্ন? কেন সেটা পারচেজ রিটার্ন? বিকজ, হ্যালো, বলুন। একদম একদম একদম, ওকে, 810 810। সো এ মিত্র থেকে গুডস পারচেজ করেছিলাম, আজ এ মিত্রকে গুডস রিটার্ন করছি, তাহলে পারচেজ রিটার্ন। যখন পারচেজ করেছিলাম তখন করেছিলাম পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু এ মিত্রা, এখন সিম্পল পারচেজ রিটার্ন হচ্ছে, তাহলে এ মিত্রা অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ রিটার্ন, সিম্পল রিভার্স এন্ট্রি। পারচেজ যদি পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু এ মিত্রা হয়, পারচেজ রিটার্ন করতে গেলে এ মিত্রা অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ রিটার্ন, এ মিত্রা অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ রিটার্ন অ্যাকাউন্ট। কত টাকা? 900 rupees।
নেক্সট, গুডস রিটার্নড বাই এস সেনগুপ্তা। এস সেনগুপ্তা থেকে গুডসটা রিটার্ন হয়েছে। দ্যাট মিনস আমার থেকে গুডস এস সেনগুপ্তার কাছে গেছিল। হ্যাঁ দেখো গেছিল, আমি এস সেনগুপ্তাকে সেল করেছিলাম, এটা সেলস রিটার্ন হয়েছে। গুডস রিটার্ন ফ্রম এস সেনগুপ্তা। তাহলে যখন এস সেনগুপ্তাকে আমি গুডস পাঠিয়েছি মানে বিক্রি করেছি, তখন করেছি এস সেনগুপ্তা অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। আজকে ঠিক এটা রিটার্ন হচ্ছে, তাহলে সেলস অ্যাকাউন্ট ডেবিট টু এস সেনগুপ্তা। সেলস ডেবিট হয় না, বিকজ এটা তো সেলস নয়, এটা সেলস রিটার্ন। সো সেলস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট টু এস সেনগুপ্তা। জাস্ট রিভার্স এন্ট্রি, জাস্ট রিভার্স, কঠিন ভাববার কিচ্ছু নেই। সেল করেছি, ডেটার অ্যাকাউন্ট ডেবিট টু সেল, সেল রিটার্ন হচ্ছে, সেল রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট টু ডেটার। ডেটার মিন্স যাকে আমি বিক্রি করছি, ক্রেডিট সেল। তাহলে এখানে সেল রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট, সেলস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট টু এস সেনগুপ্তা, অ্যামাউন্ট 800, amount 800. Next, sold goods in cash, sold good in cash, ক্যাশে সেল করেছি। তাহলে যখন আমরা বিক্রি করি তখন ক্যাশ আসে, ক্যাশ একটা রিয়েল অ্যাকাউন্ট, হোয়াট কামস ইন ডেবিট, সো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। আরেকটা পার্টি সেলস, সেলস আমার নমিনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্টে ইনকাম হলে ক্রেডিট। গোল্ডেন রুল মুখস্থ রাখতেই হবে, গোল্ডেন রুল মুখস্থ না রাখলে হবে না। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। নেক্সট জার্নাল, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট 2200, cash account debit to sales account 2200. Next, check received from S Sengupta, check received from S Sengupta. S Sengupta কে ধারে মাল বিক্রি করেছিলাম, উনি কিছু মাল রিটার্নও করেছেন। কিন্তু ভালো করে দেখো, 8000 টাকার গুডস পাঠিয়েছিলাম, উনি রিটার্ন করেছেন মাত্র 800 টাকা। তার মানে হিসেব মতো ওনার কাছে এখনো আমি 7200 টাকা পাই। তাহলে সেই টাকাটা তো রিসিভ করিনি, উনি আমাকে সেই টাকাটাই চেকে পাঠিয়েছেন। রিসিভ চেক ফ্রম এস সেনগুপ্তা 2500। যেহেতু এটা চেক, এটা আমি ক্যাশ বাক্সে নিয়ে আমার কোনো লাভ নেই, এটা আমাকে ব্যাংকেই দিতে হবে। ব্যাংকে না দিলে আমি চেকটা ভাঙাতে পারবো না। তাহলে এখানে ধরে নেব ওনার চেকটা আসার জন্য আমার ক্যাশ বাড়ছে না, আমার ব্যাংক বাড়ছে। ব্যাংক জাস্ট নাথিং বাট ক্যাশ, ট্রিটেড অ্যাজ সেম। ব্যাংক or real account, real account what comes in debit, so bank account debit to S Sengupta. কেন S Sengupta? Because S Sengupta ডেবিট ছিল, মানে ওনার কাছ থেকে আমি 8000 টাকা পেতাম, এখন উনি 2500 টাকা দিয়ে দিচ্ছেন, এখন উনি 2500 টাকা দিয়ে দিচ্ছেন। তার মানে উনি এখানে গিভার। যদি সেই লজিক আমরা লাগাই, গোল্ডেন রুল, তাহলে একজন ডেটার পার্সোনাল অ্যাকাউন্ট, এখানে উনি টাকা দিচ্ছেন, উনি গিভার, তাই উনি ক্রেডিট। আর যদি একটু কনসেপ্ট কাজে লাগাই, ডেটার অ্যাকাউন্ট ডেবিট ছিল, ডেটার অ্যাকাউন্ট ডেবিট মানে আমি ওনার কাছ থেকে টাকা পাই। এস সেনগুপ্তা অ্যাকাউন্ট ডেবিট স্ট্যান্ডস ফর আমি 8000 টাকা এস সেনগুপ্তার থেকে পাবো। Now S Sengupta sent me a check 2500. That means আমি ওনার থেকে 2500 টাকা কম পাবো। তাহলে এই ডেবিটটাকে কমাতে হবে, ডেবিট কমাতে গেলে তাকে ক্রেডিট করতে হবে, ক্রেডিটকে কমাতে গেলে ডেবিট করতে হবে। তাহলে এখন ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু এস সেনগুপ্তা অ্যাকাউন্ট। নেক্সট জার্নাল,
bank account debit to S Sengupta account 2500 2500. Next, goods taken by proprietor for personal use. Goods taken by proprietor for personal use. আমরা জানি যখন কোনো পার্সোনাল কারণে গুডস উইথড্র করা হয় বা ক্যাশ উইথড্র করা হয়, এনিথিং এলস পার্সোনাল কারণ, সেই শব্দটাকে আমরা বলি ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট। যে কোনো পার্সোনাল কারণ ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট। আমরা এর আগে বহু ট্রানজাকশন করেছি ক্যাশ উইথড্র অ্যাজ পার্সোনাল, আমরা করেছি ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। কেন ক্যাশ অ্যাকাউন্ট এখানে ক্রেডিট হলো? বিকজ আমরা বিজনেসের পার্সপেক্টিভে ভাবছি। মালিক যদি বিজনেস থেকে টাকা তুলে নেয়, বিজনেসের ক্যাশ কিন্তু বেরিয়ে গেছে। আমরা অ্যাকাউন্টস করি ইন দ্য বুকস অফ বিজনেস, not in the books of proprietor. So when proprietor withdraw some money from his or her business, that means it is an example of outflow of cash. So when cash goes out from the business as a real account, cash should be credited. That's why drawings account debit to cash account. But এখানে ক্যাশ তোলেনি, এখানে তুলেছে গুডস। এবার গুডস আমার দুটো জায়গায় থাকে। এক, আমার ওপেনিং স্টক বলে গুডস থাকতে পারে, কারণ বিজনেস একটা গোয়িং কনসার্ন, বিজনেসে ওপেনিং স্টক থাকে। ওপেনিং স্টক মানে র মেটেরিয়াল, বিজনেসে ওপেনিং স্টক থাকে। আমি ওপেনিং স্টকটা তুলে নিতে পারি, ওপেনিং স্টক থেকে গুডস তুলতে পারি। আর নতুবা আমি আমার পারচেজ থেকে তুলতে পারি। আমি যেটা কিনেছি, আগের দিন কেউ একজন বলেছিল যে আমার একটা মিয়ামোর দোকান আছে, আমি মিয়ামোরে কেক পেস্ট্রি বিক্রি করছি, আমি ওখান থেকে একটা পেস্ট্রি তুলে খেয়েছি। তার মানে আমি আমার আইদার আগের দিনের কেনা পেস্ট্রি ছিল আমার স্টকে, যেটা আগের দিন বিক্রি হয়নি, আজকে বিক্রি করব, দ্যাট ইজ মাই স্টক, টুডে স্টক। আদারওয়াইজ আমার টুডে সকালবেলা আজকে আমার ইনফ্লো হয়েছে, আমি পারচেস করেছি, আমার কোম্পানি আমাকে পেস্ট্রি দিয়ে গেছে, আমি সেখান থেকে পেস্ট্রি নিতে পারি। তো আমার অপশন অলওয়েজ পারচেস থেকেই করবে। বিকজ এখানে দেখো যে কটা ট্রানজাকশন দেওয়া আছে সেইখানে যে তোমার ওপেনিং স্টক আছে সেটা কোথাও লেখা নেই, কারণ অঙ্কটা শুরুই হয়েছে পারচেস দিয়ে, পারচেস গুডস ইন ক্যাশ। লজিক্যালি তুমি ওপেনিং স্টক দিয়ে করতে পারো, বাট এখানে তো ওপেনিং স্টকটা গিভেন নয়, আবার কোথাও বলাও নেই যে বিজনেসটা এখান থেকেই শুরু হচ্ছে। তাই জন্য খুব সেফ সাইড, আমি ওপেনিং স্টকে যাব না। কারণ ইন ফিউচার আমরা যখন স্টক ভ্যালুয়েশন শিখবো, অনেক অনেক পরে শিখবো, বিকম এর এন্ডে বা মাস্টার্সে গিয়ে যখন শিখবো, তখন এরকম হুটহাট করে স্টক থেকে গুডস তোলা যায় না, পারচেস থেকে তোলা যায়। তো লজিকটা দিয়ে রাখলাম, দুটো থেকেই তুলতে পারো যদি না কিছু বলে দেওয়া থাকে, আর কিছু না বলে দেওয়া থাকলে আমার মনে হয় পারচেস থেকে তোলাটাই বেটার। তাই জন্য পারচেজ আমার কমে গেছে। তা পারচেজ যখন হয় তখন আমরা পারচেজ অ্যাকাউন্ট ডেবিট করি। আজকে পারচেজ কমে গেছে, তাহলে আমরা পারচেজকে 2 করে দেবো, ক্রেডিট করে দেবো। কারণ যখন কিছু পারচেজ করেছিলাম, আইদার ক্যাশে করি অথবা ক্রেডিটে করি, তখন পারচেজ অ্যাকাউন্ট ডেবিট ছিল। আমি আজকে যে টাকাটা, যে গুডসটা তুলে নিচ্ছি, যে স্টকটা তুলে নিচ্ছি, সেই স্টকটা এই পারচেজ থেকে যদি আমি তুলি, তাহলে আইদার 5,000 বা 7,000 এই কোনো একটা ডেবিট থেকেই তুলবো, বা দুটো তো একসাথেই রয়েছে। এই মুহূর্তে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট দেখাচ্ছে 12,000, 5,000 7,000, না একটা পারচেজ রিটার্নও আছে 900, তাহলে 5,000 আর 7,000 যদি যোগ করি 12,000, 12,000 থেকে রিটার্ন হয়েছে 900, তার মানে 11,100 টাকা এখনো পারচেজে আছে ডেবিট। তাহলে সেখান থেকে যদি আমি এখন নিজে গুডস তুলে নিই, তাহলে তাকে ক্রেডিট করতে হবে। তো তাই জন্য ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ অ্যাকাউন্ট, ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ অ্যাকাউন্ট। যদি আমরা এটা ওপেনিং স্টক থেকে করতাম তাহলে ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু স্টক অ্যাকাউন্ট হতো, কিন্তু সেটা আমরা করব না, আমরা পারচেজ থেকেই করব। পারচেজ ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ অ্যাকাউন্ট, ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ অ্যাকাউন্ট।
500 রুপিস আমরা উইথড্র করেছি। লাস্ট ট্রানজাকশন, ক্যাশ রিসিভড ফ্রম এস সেনগুপ্তা। এস সেনগুপ্তার থেকে আরো টাকা পেতাম, এস সেনগুপ্তা টাকা দিয়েছে, এবার আর চেক দেয়নি, এবার কি দিয়েছে? ক্যাশ দিয়েছে। ভালো কথা, যেহেতু ক্যাশ দিয়েছে তাহলে আমার ক্যাশ এসেছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, আর এস সেনগুপ্তা ক্রেডিটই হবে। যখন আমরা এক্সামে করব তখন প্রত্যেকটা অঙ্কে ডেবিট ক্রেডিট অত ভাবতে যাবো না, তাহলে আমার টাইম নষ্ট হবে। যে কোনো একটা বুঝে গেছি, আমি অন্যটা করে দেবো। শিখে নিয়েছি 5 জনকে শেখানোর জন্য, বা ইন ফিউচার ইন্টারভিউতে কোশ্চেন করলে সেটা বলার জন্য। এক্সামে একটা ডেবিট পেয়ে গেছি, আরেকটা ক্রেডিট অত ভাবতে যাবোই না, টাইম ওয়েস্ট করবোই না। ক্যাশ এসেছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, এস সেনগুপ্তা ক্রেডিট, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু এস সেনগুপ্তা 3000, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু এস সেনগুপ্তা 3000। এই অবধি আমাদের জার্নাল হল। এবার আমরা যাব লেজারে। লেজারে যাওয়ার আগে দুটো তিনটে কথা আমি বলবো। জার্নালকে আমরা বলি প্রাইমারি বুকস অফ অ্যাকাউন্টস। আমি যখন একদম প্রথম দিকে একটা উদাহরণ দিয়েছিলাম, একদম ফার্স্ট দিকের ক্লাসে, আমি জানি না ওটা রেকর্ডিং আছে কিনা, হয়তো আছে, আমি বলেছিলাম যে একটা বাজার করার এক্সাম্পল দিয়েছিলাম, যে আমরা যখন বাজার করে আনি আমাদের প্রথম কাজ হচ্ছে কিপ করা, বুক কিপিং। আমরা বাজারে গিয়ে ফর্দটা ধরে দেখি না কোনটা আগে কোনটা পরে, কোনটা পরে নেব, কোনটা আগে নেব, কোনটা কোথা থেকে নেব, যেখানে যেটা পাচ্ছি আমরা জাস্ট ধরে ধরে ব্যাগের মধ্যে পুড়ছি। দিস ইজ দ্য এক্সাম্পল অফ কিপিং। মানে আমরা ইভেন্ট থেকে ট্রানজাকশন পাচ্ছি আর তাকে রেকর্ড করছি, ট্রানজাকশন পাচ্ছি আর তাকে রেকর্ড করছি, এটা আমরা কিপিং করছি এবং রেকর্ড করছি। জার্নালে অ্যাকচুয়ালি আমরা রেকর্ড করি এন্ট্রিগুলোকে, জার্নালে আমরা জাস্ট এন্ট্রিগুলোকে রেকর্ড করি। বাড়িতে যখন এই বাজারটা এনে থলেটা রাখা হয়, যখন ব্যাগটা রাখা হয়, তারপরেই আমি বলেছিলাম মাদের কাজ হচ্ছে জায়গার জিনিস জায়গায় রাখা। ভেজিটেবলস গুলো ক্রিসপারে যাবে, মাংস টাংস গুলো ডিপে যাবে, আলুগুলো আলুর ঝুড়িতে চলে যাবে, ডিমটা ডিমের জায়গায় চলে যাবে, মাছটা মাছের জায়গায় চলে যাবে, প্রত্যেকটা জায়গায় সেগ্রিগেট হয়ে যাবে। এটাকে বলা হয় লেজার পোস্টিং। হোয়াট ইজ লেজার? লেজার হচ্ছে সেকেন্ড স্টেপ অফ অ্যাকাউন্টিং। আমরা যে একটা জার্নাল করলাম, এখানে আমাদের অনেকগুলো অ্যাকাউন্ট আছে। আমরা যদি পুরো জিনিসটাকে ভাবি, আমাদের এখানে কটা অ্যাকাউন্ট আছে আগে ভাবতে হবে। কেউ এখন নোট করবে না, আগে সবাই ভালো করে দেখো। আমার প্রথম ট্রানজাকশনে পারচেজ একটা অ্যাকাউন্ট, ক্যাশ একটা অ্যাকাউন্ট। সেকেন্ডটাতে পারচেজ আছে, আর ধরবো না, সব পারচেজ অ্যাকাউন্টের মধ্যেই যাবে। আমি হয়তো বাজার থেকে 3 বার আলু কিনেছি, কিনতেই পারি, 3 ধরনের আলু কিনেছি, বা 3টে জায়গা থেকে আলু কিনেছি। বাড়িতে এসে কিন্তু সমস্ত আলুগুলো আলুর ঝুড়িতেই থাকবে। আমি হয়তো 2টো দোকান থেকে মাছ কিনেছি, বাড়িতে এসে কিন্তু মাছটা একটা জায়গাতেই থাকবে, মাছের বক্সে। 2টো দোকান থেকে মাছ কিনেছি বলে কোনো সময় একটা দোকানের মাছ কিন্তু ভেজিটেবলস এর সাথে ক্রিসপারে থাকবে না। তাই আমি দেখি লেজার মানে হচ্ছে এক একটা ঘর, এক একটা অ্যাকাউন্ট। সেই অ্যাকাউন্ট কোটি কোটি থাকতে পারে ট্রানজাকশন, সেই কোটি কোটি ট্রানজাকশন ওই অ্যাকাউন্টটাতেই যাবে। তাই জার্নাল থেকে যখন আমি লেজার করব, আমার প্রথম দেখতে হবে জার্নাল থেকে লেজার করার সময় আমাকে কটা ঘর খুলতে হবে। যেমন 2টো জার্নাল থেকে আমি ভাবছি 2টো জার্নাল, তার মানে 4টে ঘর খুলতে হবে না। 2টো জার্নালের মধ্যে পারচেজ শব্দটা 2বার আছে, তাহলে পারচেজের জন্য একটাই ঘর খুলব। এবং থ্রু আউট যতগুলো জার্নাল থাকবে পারচেজ রিলেটেড, সব কটা ওই পারচেজের ঘরেই যাবে। বাট পারচেজ রিটার্ন আবার আলাদা, পারচেজ রিটার্ন আর পারচেজ সেম নয়, সেটাকে আলাদাভাবে মেনটেন করব। তাহলে আমরা যদি দেখি পারচেজ ক্যাশ, তাহলে পারচেজ জন্য একটা ঘর, ক্যাশের জন্য একটা ঘর। এ মিত্র, এর জন্য একটা ঘর। এস সেনগুপ্ত, ঠিক আছে, সেলস, ঠিক আছে, এ মিত্র হয়ে গেছে, ক্যাশ হয়ে গেছে, এ মিত্র হয়ে গেছে, পারচেজ রিটার্ন, তাহলে 6 নম্বর ঘরটা পারচেজ রিটার্ন। সেলস রিটার্ন, সেনগুপ্তা হয়ে গেছে, ক্যাশ হয়ে গেছে,
সেলস হয়ে গেছে, ব্যাংক হয়নি, তাহলে 8 নম্বরটা ব্যাংক। এস সেনগুপ্তা হয়ে গেছে, ড্রয়িংস হয়নি, 9 নম্বরটা ড্রয়িংস। পারচেজ হয়ে গেছে, ক্যাশ হয়ে গেছে, এস সেনগুপ্তা হয়ে গেছে। তাহলে আমার এই 10 দিনের 10টা ট্রানজাকশন থেকে আমাকে 9টা ঘর খুলতে হচ্ছে। 10টা ট্রানজাকশন খালি চোখে দেখলে মনে হয় 10 দুগুণে 20টা, প্রত্যেকটা ট্রানজাকশনে একটা ডেবিট একটা ক্রেডিট। তাহলে কি স্যার আমরা 20টা ঘর খুলবো? না, আমার এই অঙ্কে দেখলাম 10টা ট্রানজাকশনের জন্য আমাকে 9টা ঘর খুলতে হবে। এমন হতেও পারতো 11টা ঘর খুলতে হচ্ছে, এমন হতেও পারতো 4টে ঘর খুলতে হচ্ছে। সেটা ডিপেন্ড করবে ট্রানজাকশন গুলো কিরকম। আমি খুব সুন্দর করে স্পষ্ট করে বুঝিয়ে দিলাম যে কি করে আমরা আলাদা আলাদা ঘর খুলবো। এখন কেউ করবে না, আগে সবাই স্পষ্ট করে দেখবে। রেকর্ড আছে, বাড়িতে 1000 বার নয় 1,00,000 বার দেখতে পারবে, তখন দেখে দেখে করবে। আগে ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও। কেউ এখন খাতায় করবে না, কেউ লিখবে না, খুব ভালো করে দেখ। আমরা প্রত্যেকটা লেজারের জন্য আমরা একটা একটা করে ঘর কাটবো। তোমরা খাতায় ঘরটা যখন কাটবে আমি তখন দেখিয়ে দেবো ঠিক কিভাবে কাটবে। তোমাদের খাতার ঘরটা একটু হৃষ্টপুষ্ট হবে, মানে একটু ডেকোরেটেড ঘর হবে। এখন আমার পক্ষে এই বোর্ডটায় 9টা অ্যাকাউন্ট হৃষ্টপুষ্ট করে কাটা সম্ভব নয়। আমি খুব প্রফেশনাল ওয়েতে ঘর কাটবো, জিনিসটা ঠিকই দেখাবো, কিন্তু ঘরটা একটু বড়দের মতন থাকবে, মানে একটু ক্যাজুয়াল অ্যাপ্রোচে থাকবে। তোমরা এক্সামে ক্যাজুয়াল অ্যাপ্রোচ ফলো করবে না। তোমরা কিভাবে ঘর কাটবে আমি লাস্টে সব মুছে দিয়ে একটা ঘর কেটে দেখিয়ে দেবো। তাই জন্য এখন কেউ করবে না, আমি আগে 8টা ঘর কাটি। সবাই চুপচাপ থাকো। 8টা না 9টা। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি পারচেজ আর ক্যাশ, পারচেজ ক্যাশ এ মিত্র এস সেনগুপ্ত এগুলোর নিয়ে অনেকগুলো ট্রানজাকশন আছে। পারচেজ ক্যাশ অনেকগুলো ট্রানজাকশন আছে, এরা রিলেটেড। তাই জন্য এদের ঘরের মধ্যে অনেক কিছু অ্যাডজাস্টমেন্ট হবে। পারচেজ ক্যাশ এ মিত্র এস সেনগুপ্ত মোর দ্যান 3 ট্রানজাকশন আছে, তাহলে ওদের জন্য বক্সটা একটু বড় হবে। আবার ধরো ড্রয়িংস একটাই আছে, ব্যাংক একটাই আছে, কয়েকটা জিনিস একটা করে আছে, সেলস রিটার্ন পারচেজ রিটার্ন একটা করেই আছে। তাহলে এতগুলো যখন একটা করে আছে তাহলে সেগুলোর জন্য আমরা একটু কম ঘর কাটবো। করতে করতে আমাদের প্র্যাকটিসটা হবে, অনেক এফিশিয়েন্ট আমরা হয়ে যাব, তখন খুব একটা পেজের অপচয় হবে না। সবাই আগে দেখো আমি কিভাবে আগে 9টা ঘর কেটে নিচ্ছি। আবার বলছি আমি কিন্তু ঘরটা একটু প্রফেশনাল অ্যাপ্রোচে কাটছি, যেহেতু পুরো একটা বোর্ডে আমি ওভারভিউটা দেখাতে চাইছি। আমি এরকম 9টা ঘর কাটলাম। জাস্ট একটা করে টি ফরম্যাট কেটেছি, এগুলোই এক একটা লেজারের ঘর। আমি একটা ঘরে স্পষ্ট করে দেখাচ্ছি কি হয়। ধরো এই ঘরটা অ্যাকচুয়াল লেজারের ঘর,
এই একটা অ্যামাউন্ট, এই একটা অ্যামাউন্ট, এদিকে হালকা করে একটা জার্নাল ফোলিও, এদিকে হালকা করে একটা ডেট, এদিকেও হালকা করে একটা ডেট, এদিকে হালকা করে একটা জার্নাল ফোলিও। ঠিক এই রকম করে প্রত্যেকটা ঘর কাটতে হয়। আমার একটা বোর্ডে এতগুলো ঘর এত চওড়া করে কাটা সম্ভব নয়, তো একটা দেখালাম, বাকিগুলো নর্মাল টি শেপে দেখাচ্ছি। লেজার, আগে তুমি ঘরগুলোর নাম লিখে দাও। প্রথম পারচেজ অ্যাকাউন্ট, তাহলে প্রথম আমরা লিখব পারচেজ অ্যাকাউন্ট। সেকেন্ড আমরা বলেছি ক্যাশ, ক্যাশ অ্যাকাউন্ট। থার্ড বলেছি এ মিত্র, এ মিত্র অ্যাকাউন্ট। এস সেনগুপ্ত, এস সেনগুপ্ত অ্যাকাউন্ট। নেক্সট সেলস, সেলস অ্যাকাউন্ট। নেক্সট পারচেজ রিটার্ন, একটাই ট্রানজাকশন, পারচেজ রিটার্ন। নেক্সট সেলস রিটার্ন। সেলস রিটার্ন। নেক্সট ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট। নেক্সট ড্রয়িংস অ্যাকাউন্ট। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে অ্যাকাউন্টগুলোর সব নাম লিখে ফেলা। প্রথম কাজ হচ্ছে অ্যাকাউন্টগুলোর সমস্ত নাম লিখে ফেলা। তারপরের কাজ, এই দিকটাকে বলা হয় ডেবিট, এই দিকটাকে বলা হয় ক্রেডিট। জার্নালে যেমন আমরা একটা স্টেটমেন্ট করতাম পার্টিকুলার ডেবিট ক্রেডিট, এখানে তা নয়। দিস ইজ ডেবিট সাইড, দিস ইজ ক্রেডিট সাইড। লেজার বোথ ওয়ে, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট। সবাইকে ডেবিট ক্রেডিট লিখতেই হবে, কারণ ডেবিট ক্রেডিট না লিখলে সেটার কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকে না। তুমি যদি এক্সামে ডেবিট ক্রেডিট লিখতে ভুলে যাও, না মানে সেটা অ্যাকাউন্ট নয়। যেমন জার্নালে ন্যারেশন না লিখলে নাম্বার কমপ্লিট কাটা, তেমনি এখানেও ডেবিট ক্রেডিট না লিখলে মার্কস কমপ্লিট কাটা। তাই আমার প্রথম কাজ হচ্ছে ডেবিট ক্রেডিট লিখে ফেলা। তারপরে এই ছকটাই আমি সব জায়গায় করব, তাই জন্য আমি একটা ছক আগে লিখে দেখিয়ে দিচ্ছি। এইখানে লিখতে হয় ডেট, এইখানে থাকে পার্টিকুলার্স, এখানে জার্নাল ফোলিও, এখানে অ্যামাউন্ট। সেম ডেট, পার্টিকুলার্স, জার্নাল ফোলিও, অ্যামাউন্ট। আমি আর কোনো জায়গায় সেম জিনিস লিখলাম না, আমি এখানেও পার্টিকুলার্সে লিখবো, অ্যামাউন্টে লিখবো, সব সেম হবে। এতটা লিখলে আমি একটা বোর্ডে 9টা অ্যাকাউন্ট দেখাতে পারবো না। এবার খুব ভালো করে, কারোর যেন চোখ এক চুল না সরে। এক চুল যদি সরো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এই যে আমাদের ডেবিট ক্রেডিট সিস্টেম, ডবল এন্ট্রি সিস্টেম, এই যে আমাদের ডেবিট ক্রেডিট সিস্টেম, ডবল এন্ট্রি সিস্টেম, এই ডবল এন্ট্রি সিস্টেমে প্রত্যেকটা ট্রানজাকশন দুটো ঘরে যাবে। কিন্তু একটা কথা যেন বারবার মনে থাকে, যার বই তার নাম আসবে না, যার বই তার নাম আসবে না। ইজি, একদম ইজি। যে লেজারটা আজকে শেখাবো 10 মিনিটসে শেখার পরে কোনো লেজার এমন থাকবে না যেটা তুমি পারবে না। জার্নাল জানলে ইচ অ্যান্ড এভরি লেজার জানবে। আমি 4 দিন জার্নালের ক্লাস করিয়েছি, তোমরা জার্নাল ইচ অ্যান্ড এভরিথিং পারছো। পারফেকশন আরো বাড়বে, বাট প্রত্যেকে পারছো। অনলি 4 ডেজ জার্নাল করে। তাই আজকে লেজার করো, একদিন লেজার করে সব পারবে। ভালো করে বুঝে নাও।
প্রথম জার্নালটা হচ্ছে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, তার মানে এই জার্নালটা পারচেজ অ্যাকাউন্টেই যাবে আর ক্যাশে যাবে। এই জার্নালটার জন্য যা যা পোস্টিং হবে সেটা আইদার পারচেজ অ্যাকাউন্টে হবে অথবা ক্যাশ অ্যাকাউন্টে হবে। আইদার পারচেজে হবে অর ক্যাশ হবে, অ্যাকচুয়ালি আইদার নয়, দুটোতেই হবে, কিন্তু এই দুটো ছাড়া কোনো ঘরে যাবে না। কেন? কারণ অন্য কোনো ট্রানজাকশনই নেই। কিন্তু এবার প্রশ্নটা হচ্ছে যার বই তার নাম আসবে না, তাহলে পারচেজের ঘরে ক্যাশ আসবে, ক্যাশের ঘরে পারচেজ আসবে। পারচেজের ঘরে ক্যাশ আসবে, ক্যাশের ঘরে পারচেজ আসবে। কিভাবে আসবে বলছি, খুব সিম্পল, এর থেকে সহজভাবে বোঝানো যাবে না। আমার জার্নালে যে দুটো নাম আছে সেই দুটো ঘরেই এই ট্রানজাকশনটা যাবে। জার্নালে যে দুটো ঘর আছে, যে দুটো নাম আছে, সেই দুটো নামেই এই ট্রানজাকশনটা যাবে। নাম আছে পারচেজ আর ক্যাশ, নাম আছে পারচেজ আর ক্যাশ, তাহলে পারচেজ অ্যাকাউন্টে যাবে এবং ক্যাশ অ্যাকাউন্টে যাবে। কিন্তু নিয়ম হচ্ছে যার বই তার নাম আসবে না, তাহলে পারচেজের ঘরে পারচেজ বলে তুমি কিছু লিখতে পারবে না, আর ক্যাশের ঘরে ক্যাশ বলে তুমি কিছু লিখতে পারবে না। তা খুব ভালো কথা, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, আমি পারচেজের ঘরে টু ক্যাশ লিখতে পারি, ফাইন। সবসময় এই দিকে টু হয়, এই দিকে বাই হয়। বাই মানে এটা বাই, এই ওপরে যেটা লেখা হয় ডেবিট বলে সেটা অ্যাকচুয়ালি তার আগে বাই, আর টু তো চোখে দেখতেই পাচ্ছ। আইদার এইভাবে মনে রাখবে যে টুটা এই দিকে থাকে, বাইগুলো এই দিকে, না হলে যেটা ডেবিট সেটা ক্রেডিট দিকে বসে, আর যেটা ক্রেডিট সেটা ডেবিট দিকে বসে। জার্নাল আর লেজারে এখানে রেসিপ্রোকাল হয়। এখানে ক্যাশ অ্যাকাউন্টকে কি করা হয়েছিল? ক্রেডিট। ক্যাশ অ্যাকাউন্টকে ক্রেডিট করা হয়েছিল, তাই জন্য পারচেসের ডেবিট দিকে ক্যাশ বসছে। অ্যাকচুয়ালি এটা দেখে বোঝাই যাচ্ছে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তাই আমার কাজ এত মাথা মুন্ডু জেনে লাভ নেই, প্রথম দিনই এত জানলে মুশকিল হবে। আমার কাজ পারচেজে ক্যাশ বসবে, ক্যাশে পারচেজ বসবে। ক্যাশের আগে টু আছে, তুমি একটা জিনিস মনে রাখো, ডেবিট সাইডে টু, ক্রেডিট সাইডে বাই। তাহলে টু আছে মানে সে ডেবিটে বসবে। কেন ডেবিটে বসবে? টু আছে বলে। কেন পারচেজের ঘরে বসবে? ওর অপোনেন্ট পার্টি পারচেজ বলে। তাহলে টু ক্যাশ অ্যাকাউন্ট, অ্যামাউন্ট 5,000 টাকা। এই সুন্দর ছকটা করলে আমি এর আগে ডেটটা দিতে পারতাম, কিন্তু আমি তো নিজেই এখানে ডেট লিখি না, কারণ আমাদের ইউনিভার্সিটি লেভেলে তো সব করানো হয় না। তাই আমি এই সব প্রোফর্মাতে অত একাস্টান নয়, দেখিয়ে দেবো কিভাবে করতে হবে, ডেট মেনটেন করেই করবে। আসল জিনিসটাই ফোকাস করো। ঠিক, এর সাথে সাথে একটা শেষ না করে অন্যটায় খবরদার পা দেবে না, খবরদার। ক্যাশের ঘরে পারচেজ, ক্যাশের ঘরে নিশ্চয়ই ক্যাশ আসবে না, পারচেজ আসবে। পারচেজের আগে কি আছে? বাই, বাই পারচেজ 5,000। জার্নালে ভুলেও বাই লিখবে না, এইটুকু তুমি মাথায় রাখবে যে ডেবিট মানে বাই। আবার ডেবিট দিক মানে বাই ভেবো না, জার্নালে ডেবিট মানে ভাই। অত ভাবার কি দরকার? বেশি কমপ্লিকেটেড করলে বেশি ভুল হবে। একটা মনে রাখো না, এদিকটা টু হয় এদিকটা বাই হয়, একদিকটা টু হয় এই দিকটা বাই হয়, সিম্পল। এই একটা লাইন তো মনে রাখাই যায়। ক্লিয়ার? নেক্সট, পারচেজ টু এ মিত্র, পারচেজ টু এ মিত্র। তাহলে পারচেজের ঘরে টু এ মিত্র, এ মিত্রর ঘরে বাই পারচেজ। সিম্পল, এর থেকে সিম্পল হয় না। পারচেজের ঘরে টু এ মিত্র লিখে ফেলো, টু এ মিত্র। এখন নয়, আমি লিখবো তারপরে তোমরা লিখবে। টু এ মিত্র 7,000। পারচেজের ঘরে টু এ মিত্র, এ মিত্রর ঘরে বাই পারচেজ। এই জন্য আমি একসাথে 9খানা অ্যাকাউন্ট খুলেছি, হয়ে গেল।
দুটো এন্ট্রি পোস্টিং হলো, তবে পরেরটায় যাব। কারোর বুঝতে কোনো অসুবিধা আছে? থাকা উচিত নয়। থার্ড, এস সেনগুপ্ত 2 সেল, তাহলে এস সেনগুপ্তর ঘরে 2 সেল, সেলের ঘরে বাই এস সেনগুপ্ত। এস সেনগুপ্ত কোথায় গেল? এস সেনগুপ্ত এর ঘরে 2 সেলস, 8,000 টাকা। সেলের ঘরে বাই এস সেনগুপ্ত, বাই এস সেন 8,000 টাকা। আমি গুপ্তাটা লিখতে পারলাম না, জায়গা কম। বাই এস সেন 8,000 টাকা। এ মিত্র 2 ক্যাশ, তাহলে এ মিত্রর ঘরে 2 ক্যাশ, শুধু ক্যাশ নয় 2 ক্যাশ বলবে, 2 ক্যাশ অ্যাকাউন্ট 2,000। ক্যাশের ঘরে বাই এ মিত্র, বাই এ মিত্র 2,000। সিম্পল। এ মিত্র 2 পারচেজ রিটার্ন, তাহলে এ মিত্রর ঘরে 2 পারচেজ রিটার্ন 900। পারচেজ রিটার্নের ঘরে বাই এ মিত্র, সেল রিটার্ন 2 এস সেনগুপ্ত, তাহলে সেলস রিটার্নের ঘরে 2 এস সেনগুপ্ত, 2 এস সেনগুপ্ত। এস সেনগুপ্তর ঘরে বাই সেলস রিটার্ন, এস সেনগুপ্তর ঘরে বাই সেলস রিটার্ন। দুটো জায়গায় পোস্টিং না করে আমি পরের ট্রানজাকশন দেখব না, ডোন্ট টাচ। ক্যাশ 2 সেলস, তাহলে ক্যাশের ঘরে 2 সেল, সেলের ঘরে বাই ক্যাশ, ক্যাশের ঘরে 2 সেলস, সেলসের ঘরে বাই ক্যাশ। নেক্সট, ব্যাংক 2 এস সেনগুপ্ত, তাহলে ব্যাংকের ঘরে 2 এস সেনগুপ্তা 2500। এস সেনগুপ্তার ঘরে বাই ব্যাংক, ড্রয়িংস 2 পারচেস, তাহলে পারচেজের ঘরে বাই ড্রয়িংস, ড্রয়িংস 2 পারচেস, তাহলে পারচেজের ঘরে বাই ড্রয়িংস, ড্রয়িংস এর ঘরে 2 পারচেস। ক্যাশ 2 এস সেনগুপ্তা, তাহলে ক্যাশের ঘরে 2 এস সেনগুপ্তা, এস সেনগুপ্তার ঘরে বাই ক্যাশ। এই অবধি বুঝতে কারোর কোনো সমস্যা আছে? সমস্যা থাকার কথা নয়। এবার খুব ভালো করে দেখো, আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এই লেজার করার মানেটা কি? লেজার করার মানে সমস্ত স্ক্যাটার্ড, আনস্ট্রাকচার্ড, ছড়ানো ছেটানো সারা বছরের জার্নালকে এক জায়গায় আনা, তার অবস্থান জানার জন্য। এস সেনগুপ্তকে বিক্রি করেছিলাম কত টাকার গুডস? এস সেনগুপ্তর অ্যাকাউন্ট মানে আমি ওর থেকে 8,000 টাকা পাবো, 800 টাকা ফেরত দিয়ে দিয়েছে, 2,500 টাকা দিয়েছে, 3,000 টাকা দিয়েছে। এখন বুঝেই যাচ্ছি 3,000 প্লাস 2,500 5,500, তার সাথে আরো 800, 6,300, তাহলে 6,300 টাকার ও সেটেল করে দিয়েছে। এখন ওর থেকে পাবো 1,700 টাকা।
এখনো ওর থেকে পাবো 1700 টাকা। এটাই হচ্ছে লেজারের সব থেকে বড় উপকারিতা। একটা গ্ল্যান্স দেখে বুঝে যাচ্ছি। গুডস কিনেছিলাম 12,000 টাকার, এই মুহূর্তে আমার কাছে গুডস পড়ে আছে 11,500 টাকা। এটা শুধু পারচেজের রেসপেক্টে, কিন্তু পারচেজ রিটার্ন হয়েছে। অ্যাকচুয়ালি পারচেজ রিটার্ন আলাদা করে অ্যাকাউন্ট না দেখিয়ে অনেকে পারচেজের উল্টো দিকে দেখিয়ে দেয়। যদি আমি পারচেজ রিটার্ন অ্যাকাউন্টটা না খুলতাম, তাহলে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট করেছিলাম, টু পারচেজ রিটার্ন করেছিলাম, আমি সেটাকে টু পারচেজও করতে পারতাম, কিন্তু সেটা সঠিক অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট নয়, তাই জন্য আলাদা করে দেখিয়েছি। সেটা আবার যখন ট্রায়াল ব্যালেন্স করবো আমরা দেখতে পেয়ে যাব। তাহলে লেজার কিভাবে করতে হয়, অ্যাট এ গ্ল্যান্স লেজার করলে কি বোঝা যায় বুঝতেই পারছি। আমার বিজনেসে বিক্রি করেছি 2,200 টাকা, এস সেনগুপ্ত আবার 3,000 টাকা দিয়েছে, তাহলে 5,200 টাকা আমার বিজনেসে এসেছে। আমি সেখান থেকে পারচেস করেছি 5,000 টাকা, আবার এই মিত্রকে দিয়েছি 2,000 টাকা, 7,000 টাকা। তাহলে এসেছে 5,200 টাকা, দিয়েছি 7,000 টাকা, তার মানে অলরেডি আমার বিজনেসের কিন্তু ক্যাশ লোনে চলছে। এখান থেকে দেখে আমি বুঝে যাব আমার ক্যাশ লোনে চলছে। কিন্তু এখান থেকে দেখে কি বুঝতে পারতাম যে কত টাকা আমার এখন ক্যাশের শর্টেজ আছে? পারতাম না। এ মিত্রর অ্যাকাউন্টে 7,000 টাকা দেখাচ্ছে, এ মিত্র আমার ক্রেডিটার, তার মানে আমাকে 7,000 টাকা দিতে হবে। আমি দিয়েছি 2,000 টাকা, গুডস ফেরত পাঠিয়ে দিয়েছি 2,900 টাকা, তাহলে 900 টাকা, তাহলে 2,900 টাকা আমি সেটেল করে দিয়েছি। 7,000 টাকা করতে হতো, তাহলে এখনো আমাকে 4,100 টাকা সেটেল করতে হবে। এগুলোই হচ্ছে লেজারের উপকারিতা। এবার প্রশ্নটা হচ্ছে, এই যে ব্যালেন্স গুলো তো লিখতে হবে, কিভাবে লিখবো? খুব ভালো করে প্রত্যেকে লেজার অ্যাকাউন্টের একটু ওপরে, যেখানে ধরো এইখানে যদি আমি লেজার অ্যাকাউন্টটাকে শেষ করি, ধরো আমি এইগুলোতে লেজার অ্যাকাউন্টের একটা দাগ কাটছি, এন্ড। কেউ এখন করবে না, সবাই বোর্ডের দিকে। সবাই যেটা করবে, এই নিচের দাগের 2 লাইন ওপরে শুধু অ্যামাউন্ট কলামে একটা করে দাগ কাটবে, ঠিক এরকম, যাতে নিচে একটু জায়গা থাকে, শুধু অ্যামাউন্ট কলামে দাগ কাটবে। আমার যেহেতু প্রফেশনাল অ্যাকাউন্ট, ওই জন্য আমার দাগগুলো একটু দেখতে প্রফেশনাল। কিছু থাকুক না থাকুক, দাগ কিন্তু কাটতেই হবে। আবার বললাম, এদিকে কিছু নেই, আমি দাগ কেটেছি কিন্তু। আর সেটা যেন এক লেভেলে হয়। আমি কিন্তু এই দাগটা এখানে, এই দাগটা এখানে কিন্তু কাটিনি, সেম লেভেলে কাটবে। একটা স্কেল বসাবে, স্কেল বসিয়ে টানবে সেম লেভেলে। এবার কাজ হচ্ছে, এটা তো একটা ছোট ট্রানজাকশন। আগে পরীক্ষায় জার্নাল করতে দিত একটা এরকম বড়, তার সাথে লেজার করতে দিত, তার সাথে ট্রায়াল ব্যালেন্স করতে দিত, একটা অঙ্ক 30 নম্বরের থাকতো। সেই অঙ্ক আমিও করিনি, আমারও আগে। আমি যখন 2015 ক্লাস 11, আমি 2015 ক্লাস 11, তোমরা 25 ক্লাস 11, 10 বছর আগে ওই অঙ্ক ছিল না, আমরা আলাদা আলাদা করে করতাম। এক্সামে যদি তোমাকে পার্টিকুলার একটা লেজার অ্যাকাউন্ট করতে দেয়, তাহলে একটু বেশি ট্রানজাকশন থাকতে পারে, খালি চোখে বুঝবে না। তোমার প্রথম কাজ হবে পেন্সিল দিয়ে দুদিকের যোগটা করা। আমি খালি চোখেই করে বুঝে যাচ্ছি, খালি চোখে দেখতে পারলে খালি চোখে করবে, নাহলে পেন্সিল দিয়ে লিখবে এই জায়গাটায়। এই দিকের সামেশন হচ্ছে 12,000, এদিকের সামেশন হচ্ছে 500। নিয়ম, যেটা বেশি 12,000 আর 500 এর মধ্যে কোনটা বেশি? 12,000। সেই অ্যামাউন্টটাকে দুদিকে লিখতে হবে, ঠিক এইভাবে। একদম রেকর্ডেড থাকছে ক্লাসটা, বাড়িতে 1000 বার দেখবে। যেটা বেশি, এদিকে 12,000, এদিকে 500, বেশি কে 12,000, 12,000 কে দুদিকে লিখবে। ঠিক সেম 7,000, 2,900,
তাহলে 7000 বেশি, 7000 কে দুদিকে লিখবে। 5200, 5000, 7000, তাহলে 7000 কে দুদিকে লিখবে। 8000, 3, 5, 5500 কমই হবে, 8000, 8000 কে দুদিকে লিখবে। এদিকে তো একদিকেই ফিগার আছে, তাহলে সেটাই দুদিকে লিখবে, 10200, 2500, 900। যাদের একদিকে ফিগার আছে তাদের কোনো অসুবিধাই নেই, সেই ফিগারটাই দুদিকে লিখবে। কোনো অসুবিধা আছে? স্টেপ ডান। এবার খুব ভালো করে বুঝবে, অ্যাকচুয়ালি এটা লেখার মানে কি, দুদিক ইকুয়াল হতে হবে, ডেবিট আর ক্রেডিট। তো গ্যাটিসটা কোন দিকে বেরোচ্ছে, কোন দিকে শর্টফল আছে? এদিকে শর্টফল আছে। যেদিকে শর্টফল আছে সেটাকে বলে ব্যালেন্স ক্যারিড ডাউন, এইভাবে লিখতে হয়, BALANCE, ব্যালেন্স সিডি। ক্যারিড ডাউন মানে এই মাসের শেষ ব্যালেন্স। আমরা এই অঙ্কটা করছি এপ্রিল ধরে, তাহলে এপ্রিলের লাস্ট ডেট কবে? 30 তারিখ। এই ডেটটা দেবে 30/4/2018 সিডি। এবার শুধু ব্যালেন্স তো হয় না, এটা কোন দিক, বাই দিক না টু দিক? এটা বাই সাইড না টু সাইড? জল করছে বাই, তাহলে বাই ব্যালেন্স সিডি, বাই ব্যালেন্স সিডি। কত টাকার গ্যাপ? 11,500। এইখানেই লিখতে হবে, তবেই নিয়ম এইটার যোগফল এইটা, এইটার যোগফল এইটা হলো। যে মাসের শেষ দিন বাই ব্যালেন্স সিডি হয়, এটা গোয়িং কনসার্ন বলেছি না, এই অ্যাকাউন্ট এখানে শেষ নয়, দিনের পর দিন অ্যাকাউন্টে চলবে। ঠিক পরের মাসে ওটা হয়ে যাবে বিডি। মাসের শেষে হয় ক্যারিড ডাউন, মাসের শুরুতে হয় ব্রড ডাউন। যদি বাই ব্যালেন্স সিডি থাকে তাহলে সেটা হয়ে যাবে 1/5/18। এপ্রিল মাসের লাস্ট ডেটে ছিল ক্যারিড ডাউন, মে মাসের ফার্স্ট ডেটে হয়ে যাবে ব্রড ডাউন। এদিকে চলে আসলে সেটা কি হয়? 2। সেম জিনিস, 2 ব্যালেন্স বিডি। এখানে বিডি কত টাকা? 11,500। মানে নেক্সট মান্থের হিসাব আবার এখান থেকে শুরু হবে। নেক্সট মান্থে আবার 2 ক্যাশ হতে পারে, 2 মিত্র হতে পারে, বাই ড্রয়িং হতে পারে, বাই ইলেকট্রিক, কিছু না কিছু হতে পারে। এই ব্যালেন্সটাকে ধরে হয়, এটাই নিয়ম, কিচ্ছু মাথা মুন্ডু নেই। প্রথম লাগছে সিডি বিডি। সিডি মানে ক্যারিড ডাউন, সিডি বাই ব্যালেন্স ক্যারিড ডাউন, যেহেতু এদিকে বেরিয়েছে। ধরো এটা 7000 যোগফল 2900 এদিকে আছে, তাহলে গ্যাটিস কোন দিকে হবে? এদিকে। তাহলে 7000 থেকে 2900 বাদ দিলে হয় 4100। ফাইন। 30/4/2018, 2 ব্যালেন্স ক্যারিড ডাউন। টোটালের ওপরে যা হয় সেটা ক্যারিড ডাউন, 4100। তা যদি এটা 2 ব্যালেন্স হয় তাহলে পরের মাসে এটা কি হয়ে যাবে? একদম 1/5/18 বাই ব্যালেন্স ব্রড ডাউন 4100। এই দাগটার তলায় হবে কিন্তু, কারণ এই দাগটা আমি একটা জিনিস ভুল করেছি, এই নিচেরটা না দুটো করে লাইন দিতে হয়। এই ইউনিভার্সিটি লেভেলে এইসব থাকে না, তো ভুলে যাই। এই নিচের লাইনটা মানে দুটো লাইন, মানে ওইখানে অ্যাকাউন্টিং ইয়ারটা শেষ, অ্যাকাউন্টিং ইয়ার না মানে ওই মান্থটা, হ্যাঁ অ্যাকাউন্টিং পিরিয়ডটা শেষ। দুটো নিচের দাগটা দুটো, এই যে ডেট,
ওটা না মানে ওই যে 30 লাস্ট ডেটই লিখতে হয়। তুমি যদি ভালো করে জার্নালটা দেখো, জার্নালটা পুরো এপ্রিল মাসের জার্নাল দেওয়া আছে, 1 এপ্রিল থেকে 30 এপ্রিল অবধি দেওয়া আছে। যদি এরকম হতো যে ইন কেস 28, ভাই 28-এ শেষ হলো, তোমার মাসের শেষটা কবে? 30, ওটা 30ই করতে হবে। এমনও এক্সাম্পল হতে পারে যে এপ্রিল থেকে শুরু হলো, মে মাসে গিয়ে থামলো, তাহলে মে মাসের লাস্ট ডেটটা গিয়ে করবে। এবার এই প্রশ্নটা করো না, তাহলে কি মাসের লাস্ট ডেট গুলো কি মুখস্থ রাখতে হবে আমাদের? হ্যাঁ সরি, রাখতে হবে, কিছু করার নেই। মানে কোন মাস 30-এ হয় আর কোন মাস 31-এ হয়, ওটা ক্লাস 11 এর স্টুডেন্টকে রাখতে হবে। ঠিক এটা ভাবো, 5 to 7,000, 5,200 ক্যাশ অ্যাকাউন্ট। কেউ একটা ক্যালকুলেটর কারোর কাছে থাকলে আমাকে একটা ক্যালকুলেটর দাও। 5,000, 5 আর 2 7,000, 7,000 থেকে 5,200, 1,800। তাহলে টু ব্যালেন্স সিডি, আমি আর প্রত্যেকটাতে ডেট লিখছি না, এটাই লাস্ট ডেট লিখছি, 30/4/18 টু ব্যালেন্স। আচ্ছা, ব্যালেন্সকে বিএএল ডট দিতে পারো, শুধু বিএএল লিখে ছেড়ে দেবে না। যদি তুমি ব্যালেন্স পুরো লিখতে না পারো, আমার মনে হয় 11-এ লেখাটা ভালো, কলেজ লেভেলে লিখি না আমরা, যদিও বা কারোর টাইম কম থাকে বা স্পেস কম থাকে, তাহলে প্লিজ রাইট বিএএল ডট, ডটটা দিতে হবে, ডটটার খুব ইম্পর্টেন্স আছে। তো টু ব্যালেন্স, ওই জন্য মানে এতক্ষণ খুব কষ্টে আমি ব্যালেন্স লিখেছি, অতক্ষণ লেখার অভ্যাস নেই। টু ব্যালেন্স সিডি 1,800, তাহলে এখানে 1,518 বাই ব্যালেন্স বিডি 1,800। আচ্ছা, এবার আমি একটু ঝপাঝপ করছি। 8,000 মাইনাস 5,500 মাইনাস 800, 1,700। তাহলে টু ব্যালেন্স সিডি 1,700 বাই ব্যালেন্স বিডি 1,700। আমি আর ডেট দিচ্ছি না। আচ্ছা, এদিকে 10,200, এদিকে কেউ নেই, তাহলে পুরোটাই টু ব্যালেন্স সিডি 10,200 বাই ব্যালেন্স বিডি 10,200 বাই ব্যালেন্স সিডি 2,500 টু ব্যালেন্স বিডি, মনে রাখবে টুটা কিন্তু এই দুটো দাগের নিচে হবে, টু ব্যালেন্স বিডি 2,500 বাই ব্যালেন্স সিডি, আমার এখনো পড়ানো শেষ হয়নি, বাই ব্যালেন্স সিডি 900, কেউ দেখছে না, টু ব্যালেন্স সিডি 900 বাই ব্যালেন্স বিডি 900 বাই ব্যালেন্স সিডি 500, কারণ এগুলো তো উল্টো দিকে কিছুই নেই, তাহলে সেদিকেই লিখতে হবে। টু ব্যালেন্স বিডি 500 বাই ব্যালেন্স সিডি 800 টু ব্যালেন্স বিডি 800। এই অবধি হলো আমাদের লেজার। এই একটা কমপ্লিট লেজার কমপ্লিট হলো। এবার আমি এই সিডি আর বিডি, আমি বিডি গুলো দেখে বলে দিতে পারবো যে আমার কি ব্যালেন্স কি শো করছে। এ মিত্রর বিডি শো করছে, তার মানে এ মিত্রর কে আমাকে 4,100 টাকা দিতে হবে। এস সেনগুপ্তর বিডি শো করছে 1,700, এস সেনগুপ্তর বিডি শো করছে 1,700, তার মানে কি এস সেনগুপ্তকে আমাকে 1,700 টাকা দিতে হবে, না এস সেনগুপ্ত থেকে 1,700 টাকা পাবো? এরকম কিন্তু নয় যে এদিক শো করলেই দিতে হবে, এদিক শো করলেই পাবো। হিসেব মতন এগোবো না, জাস্ট মজাটা দেওয়ার জন্য বলছি। এ মিত্র 4,100 শো করছে, তার মানে এ মিত্রকে আমাকে দিতে হবে 4,100, কারণ এ মিত্র থেকে মাল কিনেছিলাম। আচ্ছা, এস সেনগুপ্ত থেকে তো মাল কিনিনি, ওকে মাল বেচেছি নাকি? হ্যাঁ, মাল বেচেছি, তার মানে এস সেনগুপ্ত থেকে টাকা পাবো, তার মানে এস সেনগুপ্ত মানে সে আমাকে টাকা দেবে, এটাই কনসেপ্ট। হিসেব মতন 1700 এসেছে, তাহলে এস সেনগুপ্ত আমাকে টাকা দেবে,
একটু ভেতরটা দেখি। 8,000 টাকার আমি মাল বিক্রি করেছি, কোনো অসুবিধা নেই। টু সেলস, সেল রিটার্ন কত হয়েছে? 800। বাই ব্যাংক কত হয়েছে? হ্যাঁ 2,500। বাই ক্যাশ কত হয়েছে? 3,000। 3,000 2,500 কত হয়েছে? 5,500। হ্যাঁ 5,500। 5,500। এটা কত হয়েছে? 6,300। 6,300। তাহলে হিসাব মতন কি জিনিসটা মিললো? জিনিসটা মেলেনি। এবং এটার থেকে বোঝা গেল যে এই ব্যাচে যে কজন বসে আছে তারা আমাকে অন্ধ বিশ্বাস করে, হয় না হলে তারা পড়ার সময় কিচ্ছু দেখে না। আমার একটা খুব ভালো স্বভাব আছে, আমি খুব জ্ঞানত ভুল লিখে বেরিয়ে যাই। আমার তো এদিকে এটা লেখার কথাই নয়, এটা তো আমার এদিকে লেখার কথাই নয়। যারা বুঝেছে আমি ভুল লিখেছি তাদেরকে ধন্যবাদ, আর যারা বোঝেনি আমি ভুল লিখেছি তারা এখন বুঝে নাও। আমি তো ঝপাঝপ সিডিবিডি লিখেছি, কারণ আমি তো এটা দেখেই বুঝতে পারছি। ওই জন্য তো এস সেনগুপ্তকে নিয়ে আমি পড়লাম। এস সেনগুপ্ত ডেটারের ব্যালেন্স কোনোদিন এদিকে আসে না। তুমি সেটা জানবে না, কারণ তুমি রুগী, আমি ডাক্তার। কবজিতে ব্যথা হচ্ছে, ওটা গ্যাসের ব্যথা নয়। পেটে ব্যথা হলে সেটা গ্যাস্ট্রিক থেকে হতে পারে। এই কবজিতে ব্যথা হলে আমি র্যাংটাক খেতে দেবো না। কবজির ব্যথা হলে আমি ভলিনি লাগাতে দেবো, এক্সরে করতে দেবো। আবার পেটের ব্যথা হলে বলবো না পেটে ভলিনি লাগাতে, পেটে ভলিনি লাগিয়ে লাভ নেই, তাহলে ইউএসজি করতে দেবো বা প্যান40 খেতে দেবো। আমি দেখেই বুঝতে পেরেছি ডেটার কোনোদিন এদিকে যায় না। যেতে পারে, যায় না কথাটা ঠিক নয়, যেতে পারে, কিন্তু এই অঙ্কে যাবে না। তার সত্ত্বেও এদিকে চলে গেল, আমি ভুল লিখেছি। এদিকে লিখবো কেন? যেদিকে বড় থাকবে, মানে যেদিকে দরকার হবে সেদিকে লিখবো। তাহলে এটা লিখতে হতো বাই ব্যালেন্স সিডি 1700, এটা হতো টু ব্যালেন্স বিডি 1700। তাহলে বোঝা গেল কি করে এক্সামে ভুল হতে পারে। আমার কাজ অঙ্ক করতে করতে একটা ভুলও দেখিয়ে দেওয়া, তাই ভুল যেন এক্সামে না হয়। ক্লিয়ার? এইবার এই যে বিডি গুলো বেরোলো, এই বিডি থেকে আমরা ট্রায়াল ব্যালেন্স করতে পারবো, কিন্তু আজকে করব না। আজকে করলে প্রেসার হবে। তাই জন্য আমরা লেজারটা একটু বসুক, এইটুকু কথা দিতে পারি, লেজার শেখাতে যদি 1 ঘন্টা লাগে, 1 ঘন্টার ভিডিও হয়েছে, 1 ঘন্টায় লেজার শিখিয়েছি। যেহেতু শিখিয়েছি, এই লেজারটা আমি করলে 15 মিনিট লাগতো, কিন্তু সেটা শেখানো যেত না। তেমনি ট্রায়াল ব্যালেন্স শেখাতে আমার অনলি 10 মিনিট লাগবে যদি লেজারটা করা থাকে। অনলি 10 মিনিটসে আমরা যে ট্রায়াল ব্যালেন্স শিখবো, কোনো ট্রায়াল ব্যালেন্স আমাদের এমন আসবে না পৃথিবীতে যেটা আমরা পারবো না। আই উইল অ্যাসিওর। জাস্ট 4টে শব্দে আমরা ট্রায়াল ব্যালেন্স শিখবো। সেই 4টে শব্দ জানলে এমন কোনো ট্রায়াল ব্যালেন্স আমাদের আসবে না আপকামিং ডেজে যে ট্রায়াল ব্যালেন্স আমরা পারবো না। তো সেটা শিখতে গেলে আর কয়েকদিন আবার অপেক্ষা করতে হবে, কারণ আমরা লেজারটা এখন 1-2 দিন করবো, একদিন তো অন্তত করবোই, দেন আমরা ট্রায়াল ব্যালেন্সে যাব। এবার সবাই এই লেজারটাকে পুরো এটাকে কপি করো এবং খাতায় করতে